আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি তোমরা শুনতে পারতেছো এবং স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো আজকে মেইনলি একটা ছোট শর্ট ক্লাসের মতো হবে, যেটা হচ্ছে কি আমরা ল্যাবের যে টপিকটা আমাদের বাকি ছিল, ডাটা ফ্লো ডায়াগ্রাম, এটা হচ্ছে আমরা একটু শিখবো। তোমরা চাইলে মানে ল্যাপটপ নিয়ে আমার সাথে প্র্যাকটিসও করতে পারো, আদারওয়াইজ হচ্ছে কেউ চাইলে রেকর্ডিং করে রাখতে পারো তোমাদের পরবর্তীতে সুবিধার জন্য, যদি ভুলে যাও তো এটা দেখে রাখতে পারবে আর কি। আর এই ডাটা ফ্লো ডায়াগ্রাম আজকের ক্লাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, কারণ হচ্ছে আমরা যেহেতু জানি অলরেডি যে ডিজাইন পার্টের মোটামুটি 50% মার্কস আমাদের ল্যাব ফাইনালেও থাকবে ডিজাইন পার্ট থেকে। আচ্ছা, তো প্রথমে আমরা ডাটা ফ্লো ডায়াগ্রাম শেখার আগে একটু আমাদের জানতে হবে যে আসলে ডাটা ফ্লো ডায়াগ্রামটা কি। আচ্ছা, কারো কি কোনো ধারণা আছে যে ডাটা ফ্লো ডায়াগ্রাম বলতে আমরা কি আসলে বুঝতে পারি নাম শুনে? কেউ বলতে পারবো? তোমরা ফ্লো চার্ট তো অবশ্যই আগে থেকে করে আসছো। ফ্লো চার্টের মাধ্যমে কি প্রকাশ করো? কোনো একটা প্রজেক্টের ফ্লো চার্ট দিয়ে আমরা আসলে কি প্রকাশ করি কোনো একটা সিস্টেমের? মিস কোন কোন প্রসেস থাকবে ওই প্রজেক্টে এবং কোন প্রসেস থেকে কোন প্রসেসে আমরা মানে যাব সেটা হচ্ছে মানে দেখানো হয়। ভিজুয়ালাইজেশন। তার মানে হচ্ছে দেখো, এটাও কিন্তু এক ধরনের ফ্লো। এক ধরনের ফ্লো চার্টও আমরা বলতে পারি যে আমাদের প্রজেক্টে যতগুলা প্রসেস থাকবে, সেই প্রসেস থেকে কোন প্রসেসে ফ্লো গুলা যাবে, সেটা যেটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, সেটা একটা ফ্লো ডায়াগ্রাম আমরা বলতে পারি। এখন যেহেতু এটা একটা ডাটা ফ্লো ডায়াগ্রাম, তার মিনস হচ্ছে ডাটা গুলো আসলে কোন প্রসেস থেকে কোন প্রসেস দিয়ে যাবে, এবং যে এটা আসলে কোন ডাটা স্টোরেজে সেভ হবে বা স্টোর হচ্ছে, হোল যে আমরা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এই ডাটা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো। আসলে মূলত ডাটা ফ্লো ডায়াগ্রাম ডেভেলপারদের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। যখন তুমি কোনো কিছু ডেভেলপ করবা একটা সফটওয়্যার, তখন তুমি চিন্তা করো যে তোমার আসলে কোন কোন পোর্টাল লাগবে, কোন কোন প্রসেস আসলে লাগবে। প্রসেস মিনস হচ্ছে কি তুমি কোনো ধরনের একটা হচ্ছে প্রক্রিয়াধীন কিছু, একটা টাস্ক, একটা অ্যাক্টিভিটি। তো কোন টাস্কের ভিতর দিয়ে যে ওই ডাটাগুলা কোন জায়গায় যে আবার কোথায় যে স্টোর হচ্ছে, এটা হোল যে একটা প্রসিডিওর, সেটা আসলে আমরা এই ডাটা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে জানতে পারি। তাহলে যখন ডাটা ফ্লো ডায়াগ্রামটা ডিজাইনাররা যখন ডেভেলপারদের হাতে হ্যান্ড ওভার করবে, এখন কিন্তু তার জন্য ইজি যে সে জানে যে তার কি কি প্রসেস রাখতে হবে, কোন কোন প্রসেস মিনস কি মডিউল বা হচ্ছে কি একটা একটা ফিচার বা হচ্ছে পোর্টাল, এটা কি, এবং ওই প্রসেসের ভিতরে যে ওই ডাটাটা আসলে কোথা থেকে কোন ডাটাবেজে যে সেভ হচ্ছে বা স্টোর হচ্ছে, একটা হোল প্রসেসের আইডিয়া কিন্তু আমি এখন পেয়ে যাব। তাহলে আমি এখন যখন ডাটা স্টোর গুলা দেখবো, এখন আমার জন্য কোন কোন ডাটাবেজ ক্রিয়েট করতে হবে এবং কোন প্রসেস থেকে কোন প্রসেসে ডাটাবেজ হচ্ছে, ডাটা গুলা হচ্ছে গিয়ে রিকোয়েস্ট যাবে সে বা রেসপন্স করবে, সেই হোল একটা আইডিয়া আমি এখন ডেভেলপার হিসেবে পাবো। তো সবাই মিলে যখন একসাথে কাজ করবে, তখন এখান থেকে যখন আইডিয়া জেনারেট করে সে সবাই মিলে একটা হচ্ছে কি প্রজেক্টের কাজ করতে পারে। তো এই ডাটা ফ্লো ডায়াগ্রাম যখন আমরা আঁকতে যাব, তো ডাটা ফ্লো ডায়াগ্রাম মূলত হচ্ছে তিন প্রকার আমরা বলতে পারি। এটা আসলে লেভেল ওয়াইজ। তো ডিএফডি জিরো, ডাটা ফ্লো ডায়াগ্রাম জিরো। জিরো হচ্ছে এই যে আমি জিরোটা লিখলাম, এটা আসলে লেভেল প্রকাশ করতেছে, সো লেভেল। তারপরে হচ্ছে আমরা বলতে পারি ডিএফডি ওয়ান, আরেকটা হচ্ছে ডিএফডি টু। তো এই যে জিরো আর ওয়ান, জিরো ওয়ান টু, যেটা হচ্ছে যে আমরা নাম্বারিংটা দেখতেছি, সেগুলো হচ্ছে লেভেল প্রকাশ করে, যে লেভেল নাম্বার জিরো, ডাটা ফ্লো ডায়াগ্রাম লেভেল নাম্বার ওয়ান, আর হচ্ছে লেভেল নাম্বার টু। তো আমরা মূলত হচ্ছে কি আমরা এই ডিএফডি ওয়ান পর্যন্ত এখানে কভার করব। সো ডিএফডি জিরো তাহলে কি, ওয়ান কি, আর হচ্ছে টু কি, এইটা সবার আগে আমাদের আসলে জানা দরকার। সো ডিএফডি জিরো জিনিসটা কি, ডিএফডি জিরো এখানে জাস্ট একটা মাত্র প্রসেস থাকবে, সিঙ্গেল প্রসেস। আচ্ছা, এখন ধরো আমি একটা সিস্টেমের নাম বলতেছি,
ধরো হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, একটা হচ্ছে গিয়ে সফটওয়্যার, বা হচ্ছে গিয়ে একটা ইউএমএস, ধরো আমাদের ইউএমএস এর কথাই বলি। ইউএমএস এটার হচ্ছে একটা প্রজেক্ট বা একটা সফটওয়্যার। এটা যখন আমি ডিএফডি জিরো বা এই ডাটা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে যাবো, যেটা লেভেল জিরো, তাহলে আমরা জানি যে লেভেল জিরোতে প্রসেস থাকবে একটা। তাহলে আমাদের ইউএমএস এর প্রসেস বা মডিউল যদি আমি একটা দ্বারা প্রকাশ করতে যাই, তাহলে ওই প্রসেসের নাম কি হবে? কি প্রসেস দিয়ে আমি আসলে ইউএমএস সিস্টেমটাকে একদম ফুললি প্রকাশ করতে পারবো? একটা প্রসেস কি হচ্ছে, আমি বলতে পারি যে রেজিস্ট্রেশন, অনলি রেজিস্ট্রেশন দিয়ে কি আমি একটা ইউএমএস সিস্টেমকে আছে কি প্রকাশ করতে পারবো? নো ম্যাম। আচ্ছা, তাহলে যেহেতু প্রকাশ করতে পারতেছি না, তারপর লগ ইন বা হচ্ছে এই একটা পোর্টালের নাম বললাম, ধরো গ্রেডিং সিস্টেম, তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারো। এটা দিয়েও কিন্তু আসলে আমরা একটা হোল সিস্টেমকে প্রকাশ করতে পারতেছি না। যদি কি একটা প্রসেস আমরা বলতে পারি যে প্রসেস দিয়ে আসলে একটা সিঙ্গেল প্রসেস দিয়ে আমি হোল ইউএমএস সিস্টেমটাকে প্রকাশ করতে পারবো ডিএফডি লেভেল জিরোতে? কোনো আইডিয়া কারো? আচ্ছা, তাহলে কেউই বলতে পারতেছে না। ওকে, তাহলে দেখো ডিএফডি লেভেল জিরোতে যখন আমি ইউএমএস সিস্টেমটাকে একটা ইউএমএস সিস্টেমকে আমি যখন ডিএফডি জিরো দিয়ে প্রকাশ করব, তখন একটা যদি সিঙ্গেল প্রসেস হবে, সেই সিঙ্গেল প্রসেসের যদি এখন আমি নাম দেই যে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এই ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে কিন্তু অনেকগুলা হচ্ছে যে এই একটা অনেক ভিতরে সাব প্রসেস আছে। তো আমি সাব প্রসেস গুলাকে বললাম না, আমি বললাম ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এটা বলতে আসলে কি বুঝি, এটার ভিতরে সকল ধরনের ফিচার বা মডিউল এটার মধ্যে ইনকর্পোরেট করা আছে। তাহলে এই একটা প্রসেস দিয়ে আমি ইউএমএস সিস্টেমটাকে প্রকাশ করলাম ডিএফডি লেভেল জিরোতে। তারপর যখন আমরা ডিএফডি লেভেল ওয়ানে যাব, তখন ডিএফডি লেভেল ওয়ানে আমি মাল্টিপল প্রসেস দিয়ে একটা সিস্টেমকে প্রকাশ করব। এখন ধরো আমি ইউএমএস সিস্টেমকে এখন ডিএফডি লেভেল ওয়ান দিয়ে প্রকাশ করব। তাহলে যখন মাল্টিপল প্রসেস দিয়ে প্রকাশ করবো, এখন আমি কিন্তু ওই যে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা, এটাকে কিন্তু এখন ভাঙতে পারবো। যে আমি জানি যে রেজিস্ট্রেশন একটা প্রসেস, লগ ইন একটা প্রসেস, দেন হচ্ছে ভিউ গ্রেডিং সিস্টেম, এটা একটা প্রসেস, অ্যাটেন্ডেন্স সিস্টেম শো করা যায়, তো এইটা হচ্ছে একটা প্রসেস। এই যে মাল্টিপল একটা সিঙ্গেল প্রসেসকে ভেঙে আমি মাল্টিপল প্রসেসে প্রকাশ করতেছি আমাদের ইউএমএস সিস্টেমটাকে, এইটা হচ্ছে কি বলা হয় লেভেল নাম্বার ওয়ান। পার্থক্য গুলো একটু সবার বুঝতে হবে। আর ডিএফডি লেভেল টু তাহলে কি? ডিএফডি লেভেল টু হচ্ছে গিয়ে আমি প্রসেস গুলাকে বিভিন্ন ধরনের সাব প্রসেসে ভাগ করব। ধরো এখন আমি মাল্টিপল প্রসেসে বলতেছিলাম রেজিস্ট্রেশন, লগ ইন, গ্রেডিং সিস্টেম। এখন যদি আমি রেজিস্ট্রেশন সিস্টেমটাকে ভাঙতে চাই, তাহলে রেজিস্ট্রেশন সিস্টেমের মধ্যে প্রথমেই যে কাজটা করতে হয়, একটা ফর্ম ফিল আপ করতে হবে, কিছু ম্যান্ডেটরি ফিল্ড থাকবে, সেগুলো ফিল আপ না করে তুমি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবে না। দেন হচ্ছে তোমার কাছে একটা নোটিফিকেশন যাবে যে ম্যান্ডেটরি ফিল্ড গুলা অবশ্যই তোমাকে ফিল আপ করতে হবে। দেন ফিল আপ করার পরে তুমি যখন সাবমিট বাটন ক্লিক করবা, তখন তোমার কাছে হয়তো একটা নোটিফিকেশন যাবে। নোটিফিকেশন গেল ইউজারের কাছে, তখন তুমি যখন ইউজার কাছে যে কনফার্ম হলো, দেন তুমি এখন একটা সিস্টেমে লগ ইন করতে পারবে। এই যে একটা রেজিস্ট্রেশন সিস্টেমটাকে, প্রসেসটাকে আমি কিন্তু ভেঙে ভেঙে কথা বলতেছি। এই যে যত বেশি ভাঙতেছি, এই যে বিভিন্ন এই প্রসেসটাকে যখন আমি বিভিন্ন ধরনের সাব প্রসেসের কথা বললাম, এটাকে বলা হয় ডাটা ফ্লো ডায়াগ্রাম লেভেল টু। তার মানে আমি যখন মাল্টিপল প্রসেসের যে কোনো প্রসেস গুলাকে যখন আরো আরো সাব প্রসেসের দিকে ভাগ করব, তখন এটাকে আমি লেভেল টু তে যাব। তার মানে আমরা মূলত আসলে যত আমি লেভেল জিরো থেকে ওয়ান, ওয়ান থেকে টু এর দিকে যাচ্ছি, তত আমি আসলে বলতে পারি লো লেভেল ডিজাইনের দিকে যাচ্ছি, লো লেভেল ডিজাইন। তো আমরা তো জানি যে একটা সিস্টেমের হাই লেভেল ডিজাইন থাকে আর লো লেভেল ডিজাইন থাকে। কেউ কি আছে বলতে পারবো যে হাই লেভেল ডিজাইন কি আর লো লেভেল ডিজাইনটা কি? ধরো তুমি যে ধরো তুমি যদি সাউথ ইস্ট ইউনিভার্সিটি বাইরে থেকে দেখো, তাহলে এটা কি হাই লেভেল ডিজাইন দেখবো নাকি লো লেভেল ডিজাইন দেখবো সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে? বাইরে থেকে তো লো লেভেল। বাইরে থেকে লো লেভেল দেখবো, হাই লেভেল ডিজাইন দেখবো।
যখন আমরা হচ্ছে কোনো কিছুর ওভারভিউ দেখি বা হচ্ছে যে একটা আইডিয়া পাই, ধরো ধরো একটা সিস্টেম বলতে আমরা কি বুঝি, ধরো সফটওয়্যারের কথাই বলি। সফটওয়্যার যখন তুমি ইউজার হিসেবে দেখো, তখন তুমি আসলে হাই লেভেল ডিজাইন দেখো। এটা ওই হাই লেভেল ডিজাইনের মাধ্যমে আসলে আমরা দেখতে পারি যে সামনের ওভারভিউটা কিরকম, টপ ভিউ কিরকম। যেমন আমরা যখন একটা বিল্ডিং দেখি, বিল্ডিং কে দেখি এটার ফিফথ ফ্লোর আছে, 5টা ফ্লোর আছে, এই ফ্লোরের মধ্যে কয়েকটা হচ্ছে গিয়ে রুম আছে, এই যে এগুলো আমরা দেখতেছি বাইরে থেকে, এগুলো সবই হচ্ছে হাই লেভেল ডিজাইন। সেম ভাবে যদি তুমি চিন্তা করো যে সফটওয়্যার ক্ষেত্রে আসলে ইউজার কিন্তু হাই লেভেল ডিজাইন দেখে, যে আমি যখন একটা অ্যাপ ব্যবহার করতে চাই, ওই অ্যাপে বিভিন্ন ধরনের আসলে ফাংশনালিটিস থাকে। এই যে ফাংশনালিটিস গুলো দেখতেছি, এগুলো হচ্ছে কি হাই লেভেল ফিচার বা হাই লেভেল ডিজাইন। যত আমি হচ্ছে ভেঙে ভেঙে এটা যাব, তখন হচ্ছে এটাকে যাবে লো লেভেল ডিজাইনের দিকে। যেমন ধরো আমি এখন যদি বিল্ডিং এর কথা বলি, বিল্ডিং এর দেয়ালকে যদি আমি ভেঙে দেখি যে এই দেয়ালের ভিতরে কয়টা লেয়ার আছে, লেয়ার বাই লেয়ার এখন চেক করি যে এখানে কয়টা হচ্ছে গিয়ে ভীমের মতো আছে, এটার মধ্যে যে কয় লেয়ারের পরত দেওয়া, এখানে কি ধরনের সিমেন্ট দেওয়া, এই যে ভেঙে ভেঙে যখন দেখবো, এটাকে লো লেভেল ডিজাইনের দিকে আমি যাচ্ছি। তার মানে আমি যদি সফটওয়্যার দিকে এখন চিন্তা করি, লো লেভেল ডিজাইন হবে যখন আমরা ডেভেলপার হিসেবে যখন আমরা একটা কোড করলাম, এক একটা প্রতিটা হচ্ছে গিয়ে সেগমেন্টের আমি আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি কোড করতেছি, কোড করে এক একটা ফিচার হচ্ছে আমি ডেভেলপ করলাম, তাহলে এই যে এগুলাকে বলা হয় লো লেভেল ডিজাইন। তত বেশি আমি লো লেভেল ডিজাইনের দিকে যাচ্ছি। তো আসলে আমরা বলতে পারি হাই লেভেল ডিজাইন যেটার কথা বলি, সেটা আসলে ইউজাররা হচ্ছে আমরা সব সময় দেখতে পারি একজন ইউজার হিসেবে। আর যখনই আমি টেস্টার বা টেস্টারের টেস্টারের পার্সপেক্টিভও আমি বলতে পারি হাই লেভেল ডিজাইন, কারণ টেস্টার অনেক সময় হচ্ছে যে ওভারভিউ দেখেও টেস্ট করে, টেস্টারের হিসাবটা বাদ দিলাম। কিন্তু যখন ডেভেলপার হিসাবে বলবো, তারা কিন্তু লো লেভেল ডিজাইন থেকে হাই লেভেল ডিজাইনটা আসলে কনভার্ট করে। তো আমরা মূলত এখন আজকে ডাটা ফ্লো ডায়াগ্রাম একটা আঁকবো, শিখবো। তো গত মেবি ক্লাসে আমি ইউজ কেস ডায়াগ্রাম দেখিয়েছিলাম, এটা ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে আসলে দেখানো হয়েছিল। এখন আর ব্যাংক ম্যানেজমেন্টে না থাকি, একটা নতুন কিছু যেটা কেউই হয়তো বা সিলেক্ট করো নাই, এরকম একটা দেখাই, ধরো লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, এটা নিয়ে হচ্ছে তোমাদেরকে দেখে। মিস এটাও কি যে লুসিড চার্ট ওইখান থেকেই করা? হ্যাঁ, লুচি চার্ট থেকেই করা। আচ্ছা, সো আমি প্রথমেই তোমাদের ডিএফডি লেভেল 0 দিয়ে দেখাচ্ছি। 0 তো সবচেয়ে সোজা। তো প্রথমে আমরা সেম একই লুচি চার্টে গেলাম, এখানে আমরা সেম ভাবে এবার আবারও মোর শেপস এ যাব। এখানে আমরা লেফট সাইডে একটা মোর শেপস অপশন দেখতে পারতেছি। তো এখানে যে এখন আমরা ডাটা ফ্লো লিখে সার্চ দিব, অ্যাজ আমাদের ডাটা ফ্লো এর সিম্বল গুলা লাগবে। তো এটা আমরা যখন সার্চ দেবো, দেখবো যে কিছু কতগুলো সিম্বল চলে আসছে। আবার যদি ইউজ সিলেক্টেড শেপস এ ক্লিক করি, তাহলে আমাদের পোর্টালের বাম পাশে এটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। তো প্রথমে আমরা একটু সিম্বল গুলার সম্পর্কে ধারণা নেই। প্রথম যে আমরা সিম্বল দেখতেছি, এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল এন্টিটি। তো এরকম কিন্তু একটা এন্টিটি টাইপের কিছু আমাদের ইউজ কেস ডায়াগ্রামে ছিল, অ্যাক্টর ছিল। তো আচ্ছা, যদি এখন আমি বলি সিস্টেমে ইউজার, ইউজার কি এক্সটার্নাল এন্টিটি না ইন্টারনাল এন্টিটি? কি মিস হবে? ও তো এক্সটার্নাল এন্টিটি হবে। ইউজার সিস্টেমের একটা এক্সটার্নাল এন্টিটি, কারণ
যখন আমরা ইউজ কেস ডায়াগ্রাম আঁকতেছিলাম, তো আমাদের সিস্টেম বাউন্ডারি ছিল, তো সিস্টেম বাউন্ডারি এর ভিতরে ছিল যারা ইন্টারনাল এন্টিটি, আর বাইরে ছিল যারা এক্সটার্নাল এন্টিটি। তো আমরা যদি খেয়াল করি আমাদের ইউজ কেস ডায়াগ্রামে কিন্তু সিস্টেম বাউন্ডারির বাইরে অ্যাক্টররা ছিল। অ্যাক্টর মিনস হচ্ছে যত ধরনের ইউজার আছে, আর যত ধরনের হচ্ছে প্রসেস বা যেটাকে বলি আমরা ইউজ কেস ডায়াগ্রামে যেটা বুঝি যে বিভিন্ন ধরনের সার্ভিস বা ফাংশনালিটিস, সেগুলা ছিল কিন্তু আমাদের হচ্ছে কি সিস্টেম বাউন্ডারির ভিতরে। তো আমরা যখন ডাটা ফ্লো ডায়াগ্রাম আঁকবো, আমাদেরও এক্সটার্নাল এন্টিটি কারা এটা প্রকাশ করার জন্য আমরা এই যে রেক্টেঙ্গেল টাইপের যে একটা সিম্বল দেখতেছি সেটা হচ্ছে ব্যবহার করবো। তারপরে আমরা পরের সিম্বলে যাই, এটা হচ্ছে প্রসেসের সিম্বল। আমরা প্রসেস গুলাকে এই সিম্বল দিয়ে প্রকাশ করব। আমরা এই গোল এই সিম্বলটা দিয়ে প্রকাশ করতে পারি, প্লাস হচ্ছে যে এই যে একটা রেক্টেঙ্গেল টাইপের সিম্বল দেখতেছি সেটা দিয়ে প্রকাশ করতে পারি, যে কোনো দিয়ে করলেই হবে। তবে হচ্ছে আমরা এইটাই প্রেফার করব, কারণ এখানে আমরা দেখতেছি যে উপরে একটা নাম্বারিংও করা যাচ্ছে যে 1.0, তার মানে আমি সিকোয়েন্সিং নাম্বারও করতে পারবো। তো এটা আমি ব্যবহার করবো, এখানেও করা যাবে আশা করি, এই যে এখানেও করা যায়, বাট আমরা এটা ব্যবহার করব। তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো। আর এটাও একটা প্রসেস, কিন্তু এটা হচ্ছে গিয়ে উইদাউট সিকোয়েন্সিং নাম্বার। এটাও হচ্ছে সেম প্রসেসের একটা সিম্বল। তারপরে যদি সিম্বলতে যাই, যে এক মুখ খোলা একটা সিম্বল দেখতে পারতেছি, যেটা হচ্ছে কি ডাটা স্টোর বা ডাটা বেস যেটাকে বলি। তো ডাটা স্টোরকে যখন আমি প্রকাশ করব, এই সিম্বলটা আসলে ব্যবহার করব। মোটামুটি তিন ধরনের সিম্বল, যে প্রসেস, এন্টিটি, এক্সটার্নাল এন্টিটি আর হচ্ছে ডাটা বেস, এই সিম্বল গুলাই ব্যবহার করা হয়। তো তাহলে একটা কাজ করি, প্রথমে আমরা ডিএফডি 0 একটু এঁকে দেখাই। যে প্রথমে আমি একটা এক্সটার্নাল এন্টিটি নিয়ে আসলাম, যেটা নাম দিলাম হচ্ছে ইউজার। আমাদের সিস্টেমে এক্সটার্নাল এন্টিটি হচ্ছে ইউজার। এখন আমি যেহেতু লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম আঁকতেছি, তার মানে আমরা কিন্তু অলরেডি বলে ফেলছি যে ডিএফডি 0 তে প্রসেস কয়টা থাকবে? মাল্টিপল প্রসেস থাকবে না সিঙ্গেল প্রসেস? সিঙ্গেল প্রসেস। সিঙ্গেল প্রসেস। তাহলে আমি একটা সিঙ্গেল প্রসেস নিয়ে আসলাম। আর তাহলে ইউজার থেকে একটা রিকোয়েস্ট যাবে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমে। তো লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমকে আমি যেহেতু একটা প্রসেস দিয়ে প্রকাশ করব, তাহলে আমি একদম হোল প্রসেসের নামই দিয়ে দিলাম লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে আমি একটা হোল প্রসেসকে, এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে একটা হোল প্রসেসকে প্রকাশ করতে পারতেছি, কারণ এই প্রসেসের ভিতরে আসলে অনেকগুলো হয়তো বা মাল্টিপল প্রসেস আছে, যেটা হচ্ছে পরবর্তীতে আমরা লেভেল ওয়াইজ যত উপরের দিকে যাবো তত বেশি হচ্ছে আসলে ভাঙবো আর কি। তাহলে ইউজার এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমে হয়তো বা কোনো একটা রিকোয়েস্ট করবে, আমি তো জানি না যে কোন ধরনের রিকোয়েস্ট করবে। সে রেজিস্ট্রেশনের জন্য রিকোয়েস্ট করতে পারে, সে চাইলে হচ্ছে একটা লাইব্রেরিতে একটা কোনো অপারেশন করবে, সে একটা বই ধার নিবে বা কোনো একটা পেমেন্ট করবে, যে কোনো ধরনের প্রসেসের জন্য সে রিকোয়েস্ট করতে পারে এখানে। তার মানে একটা ডাটা ফ্লো হচ্ছে ইউজার থেকে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের দিকে একটা ডাটা ফ্লো হচ্ছে। ডাটাটা কি? একটা রিকোয়েস্ট যাচ্ছে এই প্রসেসের দিকে। তাহলে আমি এখানে আমাকে লেবেলিং করতে হবে টেক্সট অনুযায়ী, যে আমি লিখলাম রিকোয়েস্ট ফর এনি অপারেশন। ওকে, তাহলে আমরা দেখলাম কি ইউজার থেকে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের দিকে একটা রিকোয়েস্ট গেল, যে কোনো ধরনের রিকোয়েস্ট, যেটাকে আমরা আসলে লেবেলিং করলাম। তাহলে এখন যখন একটা রিকোয়েস্ট যাবে, হয়তো বা সেই রিকোয়েস্টটা এই প্রসেসের মধ্যে যে হয়তো বা কোনো ডাটা স্টোরেজে সেভ হবে, বা ডাটা স্টোর থেকে সে একটা ডাটাকে ফেচ করে নিয়ে আসবে। যেহেতু আমি একটা প্রসেস দিয়ে প্রকাশ করব, হয়তো তাহলে আমি একটা ডাটা স্টোরও নিয়ে আসলাম। ডাটা স্টোরটা আমি জানি না, হয়তো বা সেটা ইউজারের ডাটাবেজে হতে পারে যদি রেজিস্ট্রেশন বা লগ ইন টাইপের কিছু কাজ করে, অথবা লাইব্রেরির কোনো ডাটাবেজও হতে পারে। তাহলে আমি একটা ডাটা স্টোর দিয়ে যখন প্রকাশ করব, তাহলে আমি নাম দিলাম ধরো ইউজার অ্যান্ড লাইব্রেরি ডাটাবেজ। তাহলে এখানেও আমি নাম্বারিং করি, নাম্বারিং দিলাম D1, ডাটাবেজ নাম্বার 1। তারপরে তাহলে এখান থেকে একটা রিকোয়েস্ট যাবে এবার ডাটাবেজের দিকে।
তাহলে এই যে আমি একটা ডিএফডি 01 এখানে এঁকে ফেললাম, যে আমি কিভাবে প্রকাশ করলাম, যে ইউজার থেকে একটা রিকোয়েস্ট যাবে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের দিকে, একটা প্রসেসে রিকোয়েস্ট যাবে বা সেটা একটা ফ্লো যাবে ডাটা, যেই রিকোয়েস্টটা হয়তো বা কোনো ডাটাবেজে যে সেভ হবে, আদারওয়াইজ ম্যাচ করবে যে এই ডাটাবেজে কোনো এরকম নামে এন্ট্রি আছে কিনা। এই যে আমি একটা প্রসেসের মাধ্যমে একটা হোল একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমকে প্রকাশ করলাম, এটাকেই হচ্ছে বলতেছি আমি ডাটা ফ্লো ডায়াগ্রাম লেভেল 0। তো এটা আঁকা সবচেয়ে সোজা। আর দেখা যাবে এটা তোমাদের জানার জন্য আর কি, ডিএফডি আসলে লেভেল 1, ডিএফডি 0 তোমাদের অবশ্যই আঁকতে হবে না। যেটা অবশ্যই দরকার সেটা হচ্ছে কি ডিএফডি লেভেল নাম্বার 1। তাহলে আমি ডিএফডি লেভেল নাম্বার 1 এ যাচ্ছি। আচ্ছা, যাওয়ার আগে ডিএফডি 0 নিয়ে কি কারো কোনো ধরনের কোয়েশ্চেন আছে? ফাতেমা ছাড়া বাকিদের কি অবস্থা? তোমরা কি সবাই শুনতেছো কথা, নাকি জয়েন দিয়ে বসে আছো? জি মিস, শুনতেছি। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে। তাহলে আমি ডিএফডি লেভেল 1 এ যাচ্ছি, যেহেতু 0 নিয়ে কারো কোনো ধরনের কোয়েশ্চেন নাই। তো সেম ভাবে আমি আরেকটা এন্টিটি নিলাম, সেই এন্টিটির নাম দিলাম ধরো ইউজার। এখন আমি একটা প্রসেস নিব। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, এখন তো আমি মাল্টিপল প্রসেস, ডিএফডি 1 এ আমরা জানি মাল্টিপল প্রসেস দিয়ে আমি সিস্টেমটাকে প্রকাশ করব। তো মাল্টিপল প্রসেসে যখন কথা আসবে, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের ফার্স্ট প্রসেসের নাম কি হবে? প্রথম ইউজার যখন আসবে তখন প্রথমে ইউজারকে কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। লগ ইন করতে গেলে তাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে যখন আসলো, তাহলে আমি একটা রেজিস্ট্রেশন নাম দিলাম। এখন ইউজার একটা যখন কি করবে, রিকোয়েস্ট দিবে রেজিস্ট্রেশন পোর্টালের দিকে বা রেজিস্ট্রেশন প্রসেসের দিকে। সে চাচ্ছে কোন একটা ডাটা ফিল আপ করে সে যাতে রেজিস্ট্রেশন করতে পারে। সো রিকোয়েস্ট ফর রেজিস্ট্রেশন লেভেলিং করলাম আর কি। ওকে, তাহলে এখন বলো, রেজিস্ট্রেশন যখন করবে সেটা যে অবশ্যই কোনো একটা ডাটা স্টোরেজে বা ডাটা বেজে যে সেভ হবে। তাহলে আমি ডাটাবেজের নাম দিলাম ইউজার ডাটাবেজ। রেজিস্ট্রেশনে যখন রিকোয়েস্ট করলাম তখন এখান থেকে আরেকটা ডাটা ফ্লো যাবে হচ্ছে ইউজার ডাটাবেজের দিকে, যেখানে যে ওই ইউজারের যে এন্ট্রি গুলা সেটা হচ্ছে গিয়ে সেভ হয়ে যাবে। আচ্ছা, এটা তোমাদের মনে কোয়েশ্চেন হতে পারে যে এটা কি ডাটা স্টোরটাকে আসলে ডাটা বেজ বলবো না ফাইল, এটা যে কোনো কিছু বলা যায়। এটাকে ডাটা বেজে তুমি বলতে পারো, এটাকে একটা ফাইল বলতে পারো, বা এটা একটা ডাটা বেজের একটা ডাটা টেবিলও বলতে পারো। ওকে, সো তুমি যেভাবে এটাকে প্রকাশ করবা সেটা। তো আমি ধরলাম, ধরো আমি একটা ইউজার ডাটাবেজ এটা আলাদাভাবে ক্রিয়েট করলাম, যেখানে যে ইউজারের ডাটাগুলো সেভ হবে এখানে। ওকে, তাহলে আমার আমার রেজিস্ট্রেশন ডান। রেজিস্ট্রেশন যখন ডান হয়ে যাবে, এখন ইউজার কি করবে? লগ ইন করবে। এবার লগ ইনের দিকে যাব। আচ্ছা, তাহলে ইউজার, আচ্ছা দেখো, আমাকে তাহলে এখন কেউ একজন বলো যে ইউজার থেকে লগ ইনের দিকে কি কোনো রিকোয়েস্ট যাবে না, রেজিস্ট্রেশন থেকে আমি লগ ইনের দিকে কোনো ফ্লো নেব? ফ্লোটা আসলে কোথা থেকে কোথায় যাবে? ম্যাম ফার্স্ট টাইম তো রেজিস্ট্রেশন থেকেই যাবে লগ রেজিস্ট্রেশন থেকে ম্যাম, ইউজার আচ্ছা, থেকে তাহলে যাবে। রেজিস্ট্রেশন থেকে লগ ইনের দিকে একটা ফ্লো দিতে চাচ্ছ। আচ্ছা, যদি রেজিস্ট্রেশন থেকে লগ ইনের দিকে ফ্লো দেই, তাহলে কিন্তু একটা সমস্যা ক্রিয়েট হবে। কি ধরনের সমস্যা ক্রিয়েট হবে আমি তোমাদেরকে দেখাই। ধরো ইউজার রেজিস্ট্রেশন করলো, করার পরে রেজিস্ট্রেশন করার পরে সে এবার লগ ইন করবে। সো ফার্স্ট টাইম ইজ ওকে, এটা তো অবশ্যই হবে। এবার বলো, সেকেন্ড টাইম যখন ইউজার আবার আসবে লগ ইন করতে, তখন কিন্তু আবার কি করতে হবে? তার ফ্লোটা আসলে এরকম টাইপের হয়ে যাচ্ছে এখন, যে সে আবার রেজিস্ট্রেশন করবে, তারপর সে হচ্ছে আবার লগ ইনের দিকে যাবে। তাহলে এখান থেকে ডিরেক্টলি কোনো ফ্লো নাই। কিন্তু আসলে কি এরকম তো কিছু হয় না। আসলে মেইনলি যেটা হয় যে ইউজার রেজিস্ট্রেশন করে, করার পর এটা কোনো ডাটা যে সেভ হয়, তারপরে সে কিন্তু একটা লগ ইন পোর্টাল বা লগ ইন প্রসেসে যায়।
প্রসেসে যাওয়ার পর ইউজার থেকে কিন্তু ওই রিকোয়েস্টটা লগইন প্রসেসের মধ্যে দিয়ে যায়, যে সে কিছু ডাটা দিয়ে সেটা রিকোয়েস্ট করে লগইনের, তার যে ডাটা দিয়ে সে এন্ট্রি দিল রেজিস্ট্রেশনের সময় সেটা দিয়ে সেটা রিকোয়েস্ট করে লগইন পোর্টালে যে সেটা লগইন করতে চাচ্ছে তার অ্যাকাউন্টের আন্ডারে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন থেকে লগইনের দিকে কিন্তু কোনো ফ্লো যাচ্ছে না। তাহলে আমার কিন্তু এখানে ফ্লোটা নিতে হবে এবার ইউজার থেকে লগইনের দিকে। আলটিমেটলি কিন্তু আমাদের ইউজারই কিন্তু রিকোয়েস্ট পাঠাবে লগইন পোর্টালে, সে লগইন করতে চায়। এখানে যদি আমি রেজিস্ট্রেশন থেকে ফ্লোটা দিয়ে দিতাম তাহলে কিন্তু তার প্রতিবারই রেজিস্ট্রেশন করে লগইনের দিকে যেতে হবে, এরকম একটা সেন্সিটিভিটি চলে আসতো। আচ্ছা এখন বলো, এই লগইনে যখন ফ্লোটা গেল, রিকোয়েস্ট করলো, এখন এই ডাটাটা কোথায় যাবে? ডাটাবেজে, ইউজার ডাটাবেজে। ইউজার ডাটাবেজে যাবে। ইউজার ডাটাবেজে কেন যেতে হবে? কারণ তার হচ্ছে এন্ট্রিটা হচ্ছে ম্যাচ করে দেখতে হবে যে এরকম কোন এন্ট্রি এই ইউজার ডাটাবেজে আছে কিনা, ফেচ করে আনা যেটাকে আমরা বলি। তাহলে এখান থেকে ফ্লোটা আমি আবার ইউজার ডাটাবেজের দিকে নিয়ে যাব। তাহলে একটা এদিকে গেল। এবার আমরা হচ্ছে মেইন ফিচারে যাই। ধরো লগইন করা শেষ, এখন ধরো একটা ফিচারের নাম দিলাম বড় বুক। হয়তোবা এই লাইব্রেরিতে, এই লাইব্রেরি সফটওয়্যার সিস্টেমটাতে বই ধারও নেওয়া যায়। একটা প্রসেসের নাম দিলাম বড় বুক। তো ইউজার এখন কি করবে? ইউজার একটা রিকোয়েস্ট পাঠাবে বড় বুকের দিকে, যে সে বই আসলে ধার নিতে চাচ্ছে। সেটা ওভারল্যাপ হয়ে গেছে। তাহলে আমি এবার নাম দিলাম রিকোয়েস্ট ফর। এই লেবেলিং গুলো কিন্তু মাস্ট করতে হবে, যে কি ধরনের আসলে ডাটা গুলো ফ্লো হচ্ছে এটা বোঝানোর জন্য। তাহলে আমি নাম দিলাম রিকোয়েস্ট ফর বড় বুক। আচ্ছা তাহলে এখন বড় বুক প্রসেসের দিকে যাচ্ছে একটা রিকোয়েস্ট, আর এবার আছে কি ডাটা, একটা ডাটাবেজে যে হচ্ছে সেভ হবে। এখন ডাটাবেজে যে সেভ হওয়ার আগে দেখো একটা ডাটাবেজের নাম দিলাম বুক টেবিল। যে নাম দিলাম যে D2 নাম্বার ডাটাবেজ। আরেকটা ধরো ডাটাবেজ নিলাম, যে ডাটাবেজের নাম দিলাম বড় বুক টেবিল। তুমি চাইলে একটা ডাটা টেবিলের মধ্যে সব সেভ করতে পারো, বা বিভিন্ন ডাটা স্টোর নিয়ে দেবে। বিভিন্ন ডাটা স্টোর নেওয়ার কারণটা কি? তাহলে তুমি অপারেশন সম্পর্কে তত বেশি ক্লিয়ার হবে, তত বেশি তোমার একটা ওভারভিউ বা ওভার পিকচার আসবে যে তোমার কি কি টেবিল লাগবে, কোন ডাটাবেজ ক্রিয়েট করতে হবে, কয়টা ডাটাবেজ ক্রিয়েট করতে হবে, অথবা ডাটাবেজের আন্ডারে কয়টা টেবিল থাকবে, কি ডাটাবেজে কোন কোন এন্ট্রি যে সেভ হচ্ছে, কোন কোন অপারেশন হবে, এই সকল ধরনের একটা ক্লিয়ার পিকচার আসলে পাওয়া যায়। সো আমি প্রথমে যখন ইউজার রিকোয়েস্ট করবে একটা বই ধার নেওয়ার সময়, এখন তুমি খেয়াল করো বুক টেবিলে আসলে কি থাকবে। বুক টেবিলে থাকবে, আমি ধরলাম যে আমার লাইব্রেরিতে একটা বই আছে, বই কত কতগুলা কপি সেই বইটা আছে। ধরো আমি একটা বই ধরলাম এ, তো এই বইটা হচ্ছে 5 কপি আছে। তো এই 5 কপিটা এখানে সেভ আছে, প্লাস হচ্ছে গিয়ে বি বই, এইটা হচ্ছে গিয়ে 10 কপি, সি বই 3 কপি, 3 কপি। তো এইগুলা সব কি বই কয় কপি ধরে হচ্ছে আছে, সেগুলা হচ্ছে এই বুক টেবিলে সেভ করা। এখন দেখো বড় বুক যখন আমি বই ধার নিব, এটা তো এই যে আমরা যে প্রথমে একটা এই রিকোয়েস্টটা যাবে এই টেবিলে, তো অবশ্যই আমার কি করতে হবে যে এই ধরনের বই এত অমুক ইউজার এই বইটা ধার নিচ্ছে এবং কত কপি ধার নিচ্ছে, এখানে যেহেতু সেভ হবে এন্ট্রিটা, যে কোন দিন ধার নিচ্ছে, এই সকল ধরনের এন্ট্রিটা এখানে যে সেভ হলো।
কিন্তু এই দিকেও কিন্তু একটা ফ্লো যাবে, বুক টেবিলের দিকেও কিন্তু প্রথমে একটা ফ্লো যাবে। কেউ কি আমরা বলতে পারবো যে কেন বুক টেবিলে একটা ফ্লো যাবে? মিস বইটা অ্যাভেইলেবল কিনা সেটা দেখার জন্য হয়তো। হ্যাঁ, ভেরি গুড। তাহলে বইটা অ্যাভেলেবেল কিনা, প্লাস অ্যাভেলেবেল থাকলেও এখানে তো আপডেট করতে হবে। যে ধরো এই ইউজারটা এই বইটা, এই একটা নামের বই ধরলাম, এই বই সে হচ্ছে এক কপি ধার নিতে চাচ্ছে। তাহলে প্রথমে দেখলাম অ্যাভেলেবেল কিনা, তো ধরলাম যে অ্যাভেলেবেল আছে বুক টেবিলে। এখন যখনই অ্যাভেলেবেল থাকবে, তার মানে এক কপি নিবে, তার মানে এই বই টেবিলে হয়তো বা ওই এই বইটা 5 কপি ছিল, তাহলে এক কপি নেওয়ার পর এই বই টেবিলে কিন্তু এখন 4 কপি থাকবে ওই এ বইটা। এটা কিন্তু আপডেটও এখানে করতে হবে, কারণ আদারওয়াইজ যখন আরো কোনো ইউজার আসবে তখনও কিন্তু সেই বই বুক টেবিল থেকেই আবার চেক হবে ডাটাটা। তার মানে আমার বুক টেবিলে যেরকম আমরা ফেচ করে ডাটাটা দেখবো যে অ্যাভেলেবিলিটি কিনা, প্লাস আমাকে আপডেটও করতে হবে বুক টেবিলে কোনো কিছু অপারেশনের শেষে। তাহলে এখানে আমি আপডেটও করে দিলাম, প্লাস কোন ইউজার কোন সময় কোন বই ধার নিল, কত কপি ধার নিল, এই সকল ধরনের ইনফরমেশনও একটা বড় বুক টেবিলে আমি যে সেভ করলাম। এখন ধরো বই ধার নিলাম, তাহলে বই ধার নিলে এখন আমি একটা আরেকটা প্রসেসের নাম দিলাম রিটার্ন বুক। এইটার নাম দিলাম ধরো 4। আচ্ছা, এটা ম্যান্ডেটরি কিছু না যে সিকোয়েন্স একদম মেনটেন করতে হবে, এটা ম্যান্ডেটরি না। কেউ তো চাইলে মানে বড় বুক রিটার্ন বুক দিলাম, পরে তো আমি আরেকটা মডিউলের নাম দিব, হয়তো সেই মডিউলটা আগে পরে থাকতে পারে, সো এটা কোনো প্রবলেম না। বাট এখানে আসলে বুঝায় যে কোন প্রসেস কত নাম্বারিং করতেছে বা সিকোয়েন্স নাম্বার কত। এই সিকোয়েন্স নট মিন্স যে এটার পর এটা করতে হবে, ইটস নট নেসেসারি আর কি। তো আমাদের দেখি যে বই যখন আমরা রিটার্ন করব, তাহলে এখন যে এইখানে আমি কি নতুন টেবিল ক্রিয়েট করব, নাকি হচ্ছে এখান থেকে কোনো একটা ফ্লো এই কোনো অন্য কোনো টেবিলে নিয়ে যাব? আচ্ছা, এটা বলো যে রিটার্ন বুক যখন করতে যাবে ইউজার, তখন কোন কোন ডাটাবেজে আবার ফ্লোটা যাবে? ম্যাম বুক টেবিলে। বুক টেবিলে যাবে। আর ম্যাম আচ্ছা, রিটার্ন বুক টেবিলও কি মানে কোনো ডেটাবেস দিব? হ্যাঁ, এটা দিতে পারি। যেটা যদি রিটার্ন বুক টেবিল দিই, তাহলে কোন কাস্টমার কোন সময়ে বইটা হচ্ছে কি রিটার্ন করলো সেটা তো আমাকে রাখতে হবে। তুমি চাইলে এখানে নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারো। তাহলে আমি ধরো করলাম আলাদা ভাবে আরেকটা হচ্ছে গিয়ে ডাটা টেবিল ক্রিয়েট করলাম, ধরো 4। ওকে, তাহলে রিটার্ন বুক থেকে বুক টেবিলের দিকে একটা ডাটা ফ্লো গেল। কেন গেল? কারণ এখন যেই বইটা ফেরত আসলো সেই বইটার কিন্তু কপি সংখ্যা বেড়ে যাবে, তাহলে ওইখানে যে আবার বুক টেবিলে আমরা আপডেট করতে হবে। আবার হচ্ছে রিটার্ন বুকেও দিলাম, কেন? কারণ হচ্ছে কাস্টমার কোন সময়ে বইটা রিটার্ন করলো সেই সকল ধরনের এন্ট্রিও হয়তো বা রিটার্ন বুক টেবিলে যে সেভ হবে। কিন্তু দেখো, বড় বুক টেবিলে কি কোনো ফ্লো যাবে রিটার্ন বুক থেকে? হ্যাঁ, যাবে তো ম্যাম। কেন যাবে? বুকটা তো রিটার্নই করতেছে, তো জায়গাটা জায়গায় ফিরে যাইতেছে, এই জন্য তো যাওয়ার কথা। হ্যাঁ, গুড। তার মানে যখন আমি কোনো কিছু রিটার্ন করব, এই যে এন্ট্রিটা এখানে অলরেডি এখানে স্টোর হয়েছিল, এটা যদি হতো যে আমি একই টেবিলে যে সেভ করতেছি হয়তো বা একই, তাহলে আমি হয়তো রিটার্ন বুক টেবিল আমি আলাদাভাবে ক্রিয়েট না করলেও চলতো। কিন্তু যদি আমি আলাদা টেবিল ক্রিয়েট করি, তখন দেখো বড় বুক টেবিলে কিন্তু আমার একটা ফ্লো পাঠাতে হবে যে এই কাস্টমার অমুক সময় তো রিটার্ন বইটা এখন রিটার্ন করে ফেলছে, তার মানে হয়তো বা এখান থেকে এটা ডিলিট করে দিবে, অথবা এখানে আলাদা একটা কলাম থাকবে যে ডান, যে এই এই বইটা হচ্ছে যেটা ধার নেওয়া হয়েছিল সেটা হচ্ছে রিটার্নও হয়ে গেছে। তো এরকম কিছু একটা থাকবে এন্ট্রি, অথবা হচ্ছে ডিলিট করে দিব। আর যদি কোনো হিস্ট্রি রাখতে চাই তাহলে হিস্ট্রি রাখবো। এটা এটা হচ্ছে নির্ভর করবে যে ডেভেলপার আসলে কিরকম ভাবে সে এন্ট্রি গুলো রাখতে চাচ্ছে। তাহলে আমি আরেকটা হচ্ছে এবার
প্রসেস ক্রিয়েট করি, যে প্রসেসের নাম দিলাম ধরো বই কিনাও যায়, যে বাই বুক। সো প্রথমে ইউজার কি করবে, ইউজার রিকোয়েস্ট পাঠাবে যে সে একটা বই কিনতে চাচ্ছে। The request for buy book. ওকে, সো বাই বুকের রিকোয়েস্ট দিল। এখন এখান থেকে হয়তো বা এখান থেকে ফ্লোটা কোথায় যাবে, বা নতুন কোনো ডাটাবেস ক্রিয়েট করবো কিনা, বুক টেবিলের দিকে যাবে। বুক বুক টেবিলের দিকে টেবিল কেন যাবে? মিস বুক টেবিলের মধ্যে তো সকল অ্যাভেলেবল বুকস এর ইনফরমেশন আছে, সো যে নিতে চায় সেখান থেকে একটু আগে মানে ক্লিক করবে অথবা চুজ করবে এর জন্য। তার মানে বুক টেবিলও সেম আমার একই ভাবে, আমি বই ধার নিই আর বই কিনে, আমার তো বুক টেবিল আগে চেক করতে হবে বুকের অ্যাভেলেবিলিটি আছে কিনা, আর থাকলে সেই বইটা এখান থেকে আবার কি আপডেট হয়ে একটা করে রিডিউস হয়ে যাবে যদি একটা কপি নেওয়া হয়। তার মানে বুক টেবিলে আমার আলটিমেটলি আপডেট করতে হচ্ছে। তো এটা নিলাম। আর তুমি চাইলে কি করলাম, এখন আমি চাই যে একটা রেকর্ড রাখতে, যে হয়তোবা তুমি তোমার লাইব্রেরি সিস্টেমে কোনো সময় হয়তোবা প্রফিট ক্যালকুলেট করতে চাচ্ছ, যে পুরা বছরের হোল বছরের প্রফিট কত বা কিরকম, এই এন্ট্রি গুলো রাখা তোমার দরকার। তাহলে এখন কি করবো, তাহলে আমি বাই বুক একটা টেবিল রাখলাম, যেখানে থাকবে যে কোন কাস্টমার কি ধরনের কোন বই নিল, কত টাকায় নিল, বা কত টাকা এই বইয়ের দাম, এই সকল ধরনের হয়তোবা এন্ট্রি এখানে যে হচ্ছে গিয়ে সেভ হবে, যে কত পরিমাণ প্রফিটও পাওয়া গেল, সকল ধরনের এন্ট্রি এখানে যে সেভ হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন বলো যে বই যখন আমি কিনবো, কোনো কিছু কিনবো, তখন আমাকে এখন সিস্টেম ডিরেক্টলি কোন পোর্টালে নিয়ে যাবে, একটা কোন নতুন প্রসেস? পোর্টাল খুলবো, পেমেন্টের পোর্টাল। কি পোর্টাল? পেমেন্ট পোর্টাল। পেমেন্ট পোর্টাল, গুড। তাহলে আমার একটা পেমেন্ট গেটওয়েও লাগবে, তাহলে আমি একটা পেমেন্ট গেটওয়ে দিলাম। আচ্ছা, তাহলে এটা বলতে পারবা যে এই ফ্লোটা কোথা থেকে যাবে, এই পেমেন্ট গেটওয়ে থেকে কি ইউজার থেকে পেমেন্ট গেটওয়ে থেকে কোনো ফ্লো যাবে, না বাই বুক থেকে যাবে? ইউজার থেকেই যাবে। দেবে। আচ্ছা, ইউজার কি পেমেন্টের জন্য রিকোয়েস্ট করে? হ্যাঁ, জি করবে মিস। তারা। নাকি এরকম কিছু হয় যে তুমি যখন কোনো কিছু কিনতে চাও, তুমি যখন কনফার্মে ক্লিক করো, তখন কিছু কিছু সিস্টেম আছে না তোমাকে ডিরেক্টলি পেমেন্ট গেটওয়েতে নিয়ে যায়, পেমেন্টে, যে তোমাকে পেমেন্ট করতে বলে? মিস ইউজার হচ্ছে রিকোয়েস্ট করবে না পেমেন্টের জন্য, ওকে রিকোয়েস্ট করা হবে যেন পে করা হয়। হ্যাঁ, ওকে রিকোয়েস্ট করা হবে, মানে একটা তোমাকে ডিরেক্টলি একটা পোর্টালে নিয়ে যাবে, যে তোমাকে এখন পেমেন্ট করতে হবে। তো এটা এটা যদি আমি ইউজার থেকে ফ্লোটা পেমেন্ট গেটওয়ে দিকে দেই, তাহলে দেখো বিষয়টা এরকম হচ্ছে যে ইউজার পেমেন্টের জন্য একটা রিকোয়েস্ট করতেছে, কিন্তু ইউজার তো কখনোই শুরুতে এসে এসে পেমেন্টের জন্য রিকোয়েস্ট করবে না। একমাত্র সেই ইউজাররাই পেমেন্ট গেটওয়ের জন্য রিকোয়েস্ট করবে যারা বই কিনবে। তার মানে হচ্ছে বই কেনার সাথে পেমেন্ট গেটওয়ে কিন্তু একটা অবশ্যই কি আছে, ডিপেন্ডেন্সি আছে। এবং প্লাস ইউজার কখন নিজে থেকে কিন্তু পেমেন্ট, হতে পারে যে হয়তো বা পোর্টালে তোমাকে কিছু এরপর বলে দিল যে তুমি এখন পেমেন্ট গেটওয়েতে যাও, তখন যে হচ্ছে ইউজার, তার মানে মাঝখানে অন্য কোনো কাজ হয়তো বা হবে। তো আমি ধরে নিলাম যে আমার আমার যে সিস্টেমটা, যখন আমি একটা বই কিনতে যাব, আমি যখন কনফার্ম বাটনে ক্লিক করলাম, তখন ডিরেক্ট আমাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। যেমন তোমরা দেখতেছো ফুড পান্ডাতে বা বিভিন্ন ধরনের যে অ্যাপগুলো যখন ব্যবহার করো, তখন দেখবে যে পেমেন্ট গেটওয়েতে তোমাকে ডিরেক্টলি নিয়ে যাবে। নেওয়ার পর কি হবে, তখন তুমি একটা অপশন চুজ করবে, হয়তো বা ক্যাশ বলো, যেটা বলো না, যদি অনলাইন পেমেন্ট করা যায়, তাহলে অনলাইন পেমেন্টের দিকে তোমাকে একটা কোনো একটা পোর্টালে নিয়ে যাবে। তাহলে বাই বুক করার সাথে সাথেই তোমাকে একটা পোর্টালে নিয়ে যাবে, কোথায়, পেমেন্ট গেটওয়েতে। তার মানে এখান থেকে একটা রিকোয়েস্ট যাবে পেমেন্ট গেটওয়ের দিকে। আচ্ছা, যখন রিকোয়েস্টটা গেল, ধরো তুমি এখন কি একটা তোমাকে পেমেন্ট করতে হবে,
বা তুমি একটা পেমেন্ট করলা, করার পরে তোমাকে একটা ভাউচার দিবে, এই রিকোয়েস্টটা এটা এখন কোথা থেকে, এই ডাটাটা কোথায় যাবে? নতুন একটা ডেটা টেবিল ক্রিয়েট হবে যেখানে যে ট্রানজেকশনের হ্যাঁ, ট্রানজিটের পেমেন্টটা সেভ হয়ে গেল, যেটা পেমেন্ট টেবিল দিলাম ধরো, এখানে যে সেভ হলো। আর এরপরে ধরো আমি পেমেন্ট গেটওয়ে কেন লিখলাম, অনলি পেমেন্ট লিখতে পারতাম, আমি গেটওয়ে লিখছি ধরো পেমেন্ট প্লাস নোটিফিকেশন প্লাস ভাউচার ইস্যু, সকল টোটালটা একটা হচ্ছে গিয়ে পোর্টাল হিসেবে ধরলাম, এই জন্য পেমেন্ট গেটওয়ে লিখলাম। তাহলে এখন তোমার একটা নোটিফিকেশন বা একটা ভাউচার তোমাকে, একটা নোটিফিকেশন বা একটা ভাউচার তোমার কার কাছে দিবে, ইউজারের কাছে কিন্তু এখন একটা পাঠাবে, যে এটা রিসিপ্ট পাঠাবে হয়তোবা, বা একটা নোটিফিকেশন দিল। তাহলে আমি ধরো এখানে লিখলাম ইস্যু ভাউচার, সে চাইলে হচ্ছে কি একটা রিসিপ্ট তাকে নোটিফিকেশন আকারে বা ইউজারের কাছে পাঠাবে। এই জন্য ফ্লোটা কিন্তু এখন পেমেন্ট গেটওয়ে থেকে ইউজারের দিকে গেল। আর এরপরে যে হয়তোবা কোন একটা, এই যে পেমেন্ট করলাম কি করলাম না, হয়তোবা কোন একটা ডাটাবেজে যে তুমি সেভ করে রাখতে পারো, যদি এরকম তোমার এন্ট্রি দরকার হয়। আদারওয়াইজ তুমি হচ্ছে যে বাই বুক টেবিলেও কিন্তু সেভ করতে পারো। বাই বুক টেবিলে পেমেন্টটা ডান কি ডান না, বা হচ্ছে কি এখনো কি পেমেন্ট কনফার্ম হয় না, এরকম কিছু তুমি কিন্তু চাইলে ওইখানে একটা কলাম হিসেবে অ্যাড করতে পারো। তো আমি ধরো আমি আর নতুন করে টেবিল ক্রিয়েট করলাম না, আমি ওই বাই বুকে দিলাম। সো তুমি চাইলে এটা করতে পারো, কোনো সমস্যা নেই। সেই মোটামুটি ধরো এই একটা স্যাম্পল টাইপের লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম একে দেখালাম, আরো অনেকগুলো হয়তোবা থাকবে। তো মোটামুটি এভাবে আমার সাথে ডাটা ফ্লো আঁকতে হবে, যে আমাদের কিছু এক্সটার্নাল এন্টিটি থাকবে, এখানে আমি দিলাম ইউজার, তারপর ধরো লাইব্রেরিয়ান থাকতে পারে বা অ্যাডমিন প্যানেল থাকতে পারে। ধরো একটা অ্যাডমিন প্যানেল তোমাদেরকে দেখাই। সো আরেকটা দিলাম হচ্ছে এক্সটার্নাল এন্টিটি, নাম দিলাম হচ্ছে অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলের মূলত কাজ একদম সোজা। অ্যাডমিন প্যানেল তো আসলে সকল ধরনের ডাটাবেস গুলোকে সে হ্যান্ডেল করতে পারে, কোনো কিছু আপডেট বা ডিলিট এরকম টাইপের। তো আমি দিলাম হচ্ছে এই যে প্রত্যেকটা ডাটাবেজে কিন্তু ওর এখান থেকে ফ্লো গুলা যাবে, তার মানে আমি অ্যাডমিন প্যানেল থেকে প্রতিটা ডাটাবেজে ফ্লো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে তুমি কিন্তু প্রথমে লগ ইন দিতে পারো, অ্যাডমিন প্যানেলেরও কিন্তু প্রথমে লগ ইন করতে হয়। তাহলে লগ ইন করলো, করার পরে এইসব ফ্লোতে হচ্ছে অ্যাডমিন প্যানেলের ডাটা যাবে আর কি। তো আমি সবগুলোতে যাবে, আমি কয়েকটা দেখাচ্ছি। তাহলে এখানে আমি প্রথমে কি কিসে করতেছি, একটা অ্যাডমিনও রিকোয়েস্ট করবে কিসের জন্য, রিকোয়েস্ট ফর ম্যানেজ বুক টেবিল। সেই বুক টেবিলে সে কোনো কিছু ডাটা আপডেট করতে পারে, সে চাইলে হচ্ছে কোনো কিছু ইনসার্ট বা ডিলিট করতে পারে, এরকম ধরনের হ্যান্ডেলিং এর সকল ধরনের সুযোগ সুবিধা তার হয়তো বা আছে। এই জন্য আমি ডিরেক্ট হচ্ছে টেবিলের ডাটাবেজে হচ্ছে গিয়ে তার সাথে ফ্লো ড্র করলাম। এখানে হবে রিকোয়েস্ট ফর হয়তো বা ম্যানেজ ইউজার ডাটাবেজ। সেই অবশ্যই তোমাকে এই লেভেলিং গুলা করতে হবে। তো বাকি ডাটাবেজেও কিন্তু সেম ভাবে অ্যাডমিন প্যানেলের দিকে এই ফ্লো গুলা যাবে। আবার তুমি অ্যাডমিন প্যানেল থেকে লগ ইনের জন্য আলাদা একটা ফিচার রাখতে পারো। আবার কেউ চাইলে এমনও হতে পারে যে তোমার লগ ইন পেজ তুমি দুইটা না একটাই রাখতে চাচ্ছ, একটার মধ্যে রাখলে অপশন হিসেবে দিয়ে দিলা যে অ্যাজ এ ইউজার লগ ইন করতে চাচ্ছে না অ্যাজ এ অ্যাডমিন প্যানেল লগ ইন করতে চাচ্ছে, তাহলে কিন্তু আবার একটা ডাটা পেজে হয়ে যাবে, একটা প্রসেস দিয়ে তোমার কাজ হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি আবার লগ ইন দুইটা রাখো, তাহলে কিন্তু তোমার ইমপ্লিমেন্টেশনও লগ ইন কিন্তু দুইটা করতে হবে, এরকম ভাবে। মানে মেইনলি তোমরা এই যে ডাটা ফ্লো ডায়াগ্রাম আঁকার পরে ডাটা ফ্লো ডায়াগ্রাম দেখে এরপর কিন্তু ওই পোর্টাল অনুযায়ী তোমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এমন যদি হয় যে তোমরা ইমপ্লিমেন্টেশন অলরেডি শুরু করে ফেলছো, অবশ্যই, কারণ সময় নাই, এত অল্প সময় তো করা পসিবল না। তো তোমরা আসলে কিরকম ধরনের দুইটা পোর্টাল রাখবা নাকি একটা পোর্টাল রাখবা, এই চিন্তা করে এভাবেও কিন্তু ডাটা ফ্লো ডায়াগ্রামটা ড্র করতে পারো। যদি একটা পোর্টাল রাখো, তাহলে অ্যাডমিন প্যানেল থেকে সেম আবার লগ ইনের দিকে আবার রাখো, তাহলে অ্যাডমিন প্যানেল এই পাশে আঁকো, একে হচ্ছে লগ ইনের দিকে আবার একটা প্রসেস নাও, ইউজার ডাটাবেজের দিকেই ওই লগ ইন তো যাচ্ছে অলরেডি ফ্লোটা। আর যদি মনে হয় যে না দুইটা পোর্টাল রাখা খুবই ভালো, তাহলে এখানে একটা লগ ইন পোর্টাল নিয়ে আসো, যেটা আবার ইউজার ডাটাবেজের দিকে যাবে।
বা অ্যাডমিনের জন্য আলাদা ডাটাবেজও চাইলে রাখতে পারো, ইচ্ছা আর কি। আবার এটা তোমরা একটু বিভিন্ন জায়গায় দেখবা যে এই যে বিভিন্ন এক্সটার্নাল এন্টিটি থেকে ডিরেক্ট ডাটা স্টোরের দিকে যাওয়া অনেকে হচ্ছে প্রেফার করে না, যে একদম এন্টিটি থেকে আমি ডিরেক্ট ডাটাবেজে কোনো ফ্লো যাবে। হয়তোবা সেটা চিন্তা করে যে না, কোনো প্রসেস হয়ে ইউজার ডাটাবেসের দিকে যাবে, প্রসেসটার নাম কি দিতে পারি, যে ম্যানেজ সিস্টেম। অ্যাডমিনরা তো ম্যানেজ করতে পারে, তো আমি একটা প্রসেস দিলাম এখানে, যে ম্যানেজ সিস্টেম একটা দিলাম প্রসেস, ওই প্রসেস থেকে ফ্লোর গুলা হচ্ছে সব টেবিলে যাচ্ছে, এটা তুমি দিতে পারো। তো এটা কেউ প্রেফার করে, কেউ প্রেফার করে না। আর তুমি চাইলে এমন ডাটাবেজও ডিরেক্ট হচ্ছে দিতে পারো। সো এটা হচ্ছে কি প্রেফারের বিষয়, যে যেটা হচ্ছে কি প্রেফার করে এরকম টাইপের। আগে থেকে বলে দিলাম যে দুই ওয়েতেই আসলে করা যায়। তো এরকম একটা ডাটা ফ্লো ডায়াগ্রাম তোমার প্রজেক্টের জন্য এবার আঁকতে হবে, যে কোন প্রসেস হয়ে কোন অ্যাক্টর বা কোন ইউজার ডাটাগুলো কোন দিকে কোন প্রসেস হয়ে কোন ডাটা স্টোরেজে সেভ হচ্ছে, কোন ডাটা স্টোর থেকে ফেচ হয়ে ডাটাগুলো নিয়ে আসতেছে, এই হোল যে প্রসিডিওরটা তুমি যখন শো করবে এটাকে ডাটা ফ্লো ডায়াগ্রাম করবে। তাহলে এখন এটা চিন্তা করে তোমাদের কি করতে হবে, প্রজেক্টের ক্ষেত্রে ডাটা ফ্লো ডায়াগ্রামটা আসলে ড্র করতে হবে। এবং প্লাস তোমাদের কিন্তু ল্যাব ফাইনালে ডাটা ফ্লো ডায়াগ্রামটা দরকার। কারণ কি, ডাটা ফ্লো ডায়াগ্রাম তোমাদের দেখা যাবে একটা সিনারিও টাইপের দেওয়া থাকবে সিস্টেমে। এই সিনারিও থেকে তোমার কি করতে হবে, ডাটা ফ্লো ডায়াগ্রাম আঁকতে হবে। ওই সিনারিওতে কিন্তু তোমার সবই বলা থাকবে, যে তোমার ওই সিনারিওতে কি কি ফিচার থাকবে বা কি কি জিনিস তোমাকে দিতে হবে। তো তোমার এখন কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে কি কি প্রসেস তাহলে এখান থেকে রাখা লাগবে। তো তোমাকে বলে দিলাম যে ইউজার প্রথমে কি করতে হবে, যে একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমে তার কিছু ইনফরমেশন দিয়ে প্রথমে তার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এটা তোমার সিনারিওতে বলা আছে। তা তুমি তোমার এখন কিন্তু বুঝে নিতে হবে যে একটা প্রসেসের নাম কি হবে, অ্যাকাউন্ট ক্রিয়েশন অথবা রেজিস্ট্রেশন। এই প্রসেস গুলা তোমার আইডেন্টিফাই করতে হবে ওই সিনারিও থেকে। এখন তুমি তো সবই জানো যে ইউজার কি কি করতে পারে না করতে পারে, ওই সিনারিওতে তো লেখাই আছে। তখন তুমি ওইখান থেকে একটা ডাটা ফ্লো ডায়াগ্রাম এখান থেকে ড্র করো। আচ্ছা, কারো কোনো ধরনের কোয়েশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা, না থাকলে ভালো। তোমাদের ইউজ কেস ডায়াগ্রাম আর টাইম কতটুকু দেওয়া ছিল? একদিন মনে হয় দেওয়া ছিল। সবাইকে জমা দিয়েছি নাকি এক সপ্তাহ দিয়েছিলাম, মনে নেই আমার। একদিন দেওয়া ছিল না। আচ্ছা, সবাই তো আশা করি জমা দিয়েছো কিনা একটু চেক করে নেই, দাঁড়াও। না ম্যাম, জমা দেওয়া হয় নাই সবাই। আচ্ছা, অনেকেই জমা দিয়েছো, ম্যাক্সিমামই জমা দিয়েছো, দুই একজন ছাড়া আর কি। ম্যাম ডেডলাইন তাহলে একটু বাড়াবেন, তাহলে দিয়ে দিতাম আর কি। আচ্ছা, জমা দিও, কোনো সমস্যা নাই। ওই আরো ভালো করে করে যদি মনে হয় কোনো আপডেট করার প্রয়োজন, সেগুলা করেও জমা দিও। আমি তোমাদেরকে নেক্সট উইকে যে ক্লাসটা হবে ওই দিন তো তোমাদের ইমপ্লিমেন্টেশন নিয়ে রিভিউ দিব, এবং রিভিউ দিতে দেওয়ার পরে বা দেওয়ার আগে আমি তোমাদের ওই ইউজ কেস ডায়াগ্রাম আর প্রত্যেক গ্রুপের ইউজ কেস ডায়াগ্রাম আর ডাটা ফ্লো ডায়াগ্রাম নিয়ে রিভিউ দিয়ে দিব। কারণ আমাদের তো আর ক্লাস পাবো না, এই জন্য তো আসলে এক্সট্রা ক্লাসটা করা। তো একটা কাজ করি তাহলে, ডাটা ফ্লো ডায়াগ্রামও তোমাদের হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট হিসেবে দেই। ডাটা ফ্লো ডায়াগ্রাম সময় দিয়ে দেই তোমাদের, ধরো এক সপ্তাহের সময় দিয়ে, নেক্সট ক্লাস পর্যন্ত আগ পর্যন্ত তোমাদের ধরো টাইম দিয়ে দিচ্ছি। এটা তোমরা হচ্ছে করে, তোমরা ভালো করে করে সব গ্রুপ মেম্বারদের সাথে শেয়ার করে করে জমা দিও। একজন জমা দিলেই হচ্ছে গ্রুপের, সবার জমা দেওয়ার দরকার না। আমার মনে হয় ইউজ কেস ডায়াগ্রাম অনেকেই জমা দিয়ে ফেলছে, মানে ইন্ডিভিজুয়ালি সবাই মনে হয় অনেকেই জমা দিচ্ছে আর কি। তো আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব তোমাদের সেম ভাবে। ডিজাইন পার্টটা ইউজ কেস ডায়াগ্রাম এন্ড প্লাস ডাটা ফ্লো ডায়াগ্রাম, যদি কারোর আপডেট করার প্রয়োজন হয় আপডেট করে, অথবা হচ্ছে এখনো জমা দেওয়া নাই সবাই, এগুলা করে নেক্সট ল্যাবের আগে সবাই জমা দিয়ে দিও। আমি ওই পর্যন্ত টাইম দিয়ে দিব। তারপর নেক্সট ল্যাবে আমি তোমাদেরকে ফিডব্যাক দিব। আর ওই ফিডব্যাকে হচ্ছে কি তোমাদের কি কি করতে হবে, ওই দিনই আমি তোমাদের ওই ইউজ কেস ডায়াগ্রাম বা ডাটা ফ্লো ডায়াগ্রামে মার্কিং করব না, তোমাদেরকে ফিডব্যাক দিব। দেন হচ্ছে তোমরা যখন প্রজেক্ট শো করবা, যেদিন প্রজেক্ট প্রেজেন্টেশন হবে ওই দিন তো তুমি হচ্ছে গিয়ে তুমি ফাইনাল যে তোমার ইউজ কেস ডায়াগ্রাম ডাটা ফ্লো ডায়াগ্রামটা শো করবা, ওই দিন তোমাদের মার্কিং হবে। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই, তোমরা হচ্ছে গিয়ে এগুলো ট্রাই করো ভালো করে। দেন হচ্ছে যে পরবর্তীতে কোনো রিভিউ এর প্রয়োজন হলে সেটা দেওয়া যাবে আর কি।
আচ্ছা, কারো এইগুলা নিয়ে কোশ্চেন আছে কোনো ধরনের? আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো ডাটা ফ্লো ডায়াগ্রাম মোটামুটি আজকের ক্লাসে জি ম্যাম। যারা ক্লাস শুনেছো? এই যে ইফতেকার আর হচ্ছে ফাতেমা, আর বাকিরা তো চুপচাপ। জি ম্যাম, বুঝতে পারছি। বাকিদের কি অবস্থা, তোমরা শুনছো? অনলাইন ক্লাসে এটাই সমস্যা। জি ম্যাম, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা বুঝছি রেডি? ম্যাম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তাহলে সবাইকে অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিব একটা এক্সট্রা ক্লাস ক্রিয়েট করে। অ্যাটেন্ডেন্স আমি আলাদাভাবে নিচ্ছি না। তাহলে এইটা ভালো করে সাবমিট করো, আর একটু ভালো করে সবাই শিখো। আবার গ্রুপের একজন কাজ করে আবার বাকিরা হচ্ছে কাজ না করে বসে থাকে, কিন্তু তোমারই লস, কারণ লাইভ ফাইনালে কিন্তু এইটা থাকবে পরীক্ষায়। তো এটা ভালো করে প্র্যাকটিস করো সবাই। তাহলে আজকের মতো এখানে ম্যাম ক্লাস এটা শেষ করে দিচ্ছি। এটা কাইন্ড অফ ইউএক্স ডিজাইন না? হ্যাঁ হ্যাঁ, এটা ইউএক্স ডিজাইনের মতো না, এই ইউজ কেস মানে ডায়াগ্রাম? এটা ইউএক্স ডিজাইনের মতো যদি চিন্তা করি, তাহলে কিন্তু এটা চিন্তা হবে যে ইউজ কেস ডায়াগ্রামের চিন্তা হয়ে আসলো, যে ইউএক্স কিন্তু আসলে দেখা যায় ইউজাররা দেখে। তো আমি তো ইউজারের পার্সপেক্টিভে অলরেডি কিন্তু ডায়াগ্রাম ড্র করে ফেলছি, ইউজ কেস ডায়াগ্রাম। আর এখন যেটা আঁকতেছে এটা হচ্ছে আমি ডেভেলপার হিসেবে কোন রিকোয়েস্টে কোন দিকে যাবে এবং কোন ডাটা স্টোরেজে সেভ হবে। ইউজার কিন্তু ডাটা স্টোর দেখে না, বা তুমি ইউজার ইন্টারফেসে কিন্তু ব্যাকএন্ড দেখতে পারো না। এটা তোমার পার্সপেক্টিভ এখন তুমি আঁকতেছো, যে তোমার জন্য সুবিধা। তুমি এখন ইমপ্লিমেন্টেশন যখন করবা, যে কোনটার সাথে কোনটার কানেকশন দিবা, কোন কানেকশন থেকে কোন ডাটা যে কোন ডাটাবেজে সেভ হবে, হোল কিন্তু তুমি এখন আইডিয়া পাচ্ছ। সো এটা ইউআই ইউএক্স নাই ধরতে পারি, এটা হচ্ছে আসলে ভিতরের ডাটাগুলা কি কোন দিকে ফ্লোটা যাবে সেটা হচ্ছে আমরা আসলে রিপ্রেজেন্ট করতেছি। তো তোমরা যখন আঁকবা এটাই চিন্তা করে আঁকবা, এটাই চাই। ম্যাম, এটা জমা দিতে হবে কবে? আর নেক্সট উইকের ক্লাসের আগে জমা দিয়ে দাও, কারণ জমা দিলে কি হবে, আমি তোমাদের রিভিউ দিতে পারবো। আর যারা জমা দিতে পারবে না তখন তো রিভিউ দিতে পারবো না। তখন তো তোমাদের রিভিউ না দিলে নেক্সট উইকে তো তোমাদের প্রজেক্ট প্রেজেন্টেশনে, তখন রিভিউ না পেলে তোমার তো ওগুলোর উপর মার্কিংও হবে। তো ওকে ম্যাম। নেক্সট উইকের আগে আমি ওই ওই পর্যন্তই সময় দিয়ে দিব। নেক্সট ক্লাস মনে হয় আমাদের 9 তারিখের পরে 16 তারিখ, না 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 সরি 7 তারিখ, 14 তারিখ ক্লাস হবে। 14 তারিখ পর্যন্ত 13 তারিখ রাত পর্যন্ত আমি সময় দিয়ে দিব, এর মধ্যে তোমরা একে সবাই জমা দিও আর কি। বা 14 তারিখ সকাল পর্যন্ত দিয়ে দিলাম ক্লাস পর্যন্ত।